আর্জেন্টিনা সি টিমই যে এমন খেলা খেলবে এটা হয়তো কখনো কেউ ভাবতে পারেনি। ব্রাজিলকে তো শুধু পরাজিতই করলো না, বরং ব্রাজিলকে বিধ্বস্ত করে পরাজিত করলো। আর এমনভাবেই পরাজিত করলো যে ব্রাজিলকে এক প্রকার নাকানি চুবানি খাইয়ে তারপর 90 মিনিট খেলা শেষ করলো। আর্জেন্টিনার মূল একাদশে তো এবার খেলছে না। মূল একাদশের অনেক খেলোয়াড়, যেমন বিশেষ করে ফরওয়ার্ড মেসি, ডি মারিয়া, এরা তো নেই। এছাড়া লাউতারো, এরাও কিন্তু দলে নাই। তারপরও আর্জেন্টিনার এই যে সি টিম যারা এবার খেললো এই যে বিশ্বকাপ বাছাই পর্ব খেলাটা ব্রাজিলের বিরুদ্ধে, এই সি টিমের বিরুদ্ধেই ব্রাজিল ভাবেইনি যে তারা এতটা বাজেভাবে পরাজিত হবে। তারা হয়তো ভেবেছিল যারা আর্জেন্টিনার বিপক্ষে দীর্ঘ 6 বছরের যে একটা জয়হীন অবস্থা বা জয়ের খরা চলছে, তারা সেই খরাটা এবার কাটিয়ে তারা বিজয়ের রূপ দেখতে পারবে বা জয়ের মুখ দেখতে পারবে। সেটা তো তাদের হলোই না, উল্টো তাদেরকে বিধ্বস্ত হতে হলো এবং 4-1 গোলের ব্যবধানে পরাজিত হতে হলো। তবে হয়তো 4-1 গোলের ব্যবধানের কথাটা শুনে অনেকেই হয়তো খুব একটা বেশি এটা গেস করতে পারছে না যে খেলাটা হয়তো কতটা প্রভাব খাটিয়ে আর্জেন্টিনা খেলেছে। কিন্তু আর্জেন্টিনা আসলে যেভাবে খেলাটা ব্রাজিলের বিরুদ্ধে খেলেছে, সেখানে আর্জেন্টিনা যদি 7-1 বা 8 বা 9, 10টা গোলের ব্যবধানে জিতত, সেটাতেও হয়তো অনেকেই অবাক হতো না। কেননা পুরো 90 মিনিট ধরেই তো আর্জেন্টিনা দাপট চলল এবং ব্রাজিলের খেলোয়াড় অনেক সময় বল পায়নি। যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে দেখা যায় যে 100%-এর ভিতরে ব্রাজিলের দখলে ছিল মাত্র 15%। অর্থাৎ এই যে 85% টাইমে বল ছিল আর্জেন্টিনা খেলোয়াড়দের পায়ে। শুধু তাই নয়, একটানা 8 মিনিটের একটা ছোট্ট ছোট্ট পাসিং খেলার মাধ্যমে অসাধারণভাবে যে ফার্নান্দেজ যে গোলটা করল, সেখানে ব্রাজিলের কোনো একজন খেলোয়াড়ের পায়েও বল তাদের দেওয়া লাগেনি বা তারা নিতে পারেনি। এক প্রকার তাদেরকে খেলা শিখিয়ে তারপর আর্জেন্টিনা ব্রাজিলকে গোল দিয়েছে। আর্জেন্টিনায় যে খেলোয়াড়রা রয়েছে এবার বিশেষ করে ফার্নান্দেজ, আলভারেজ, এছাড়া ডি পল, এছাড়া সিমিওনে পরবর্তীতে যে গোলটা করেছে, অ্যালিস্টার, এগুলো মূলত এদের যে নান্দনিক যে ফুটবল কৌশল বা নান্দনিক যে ছন্দ, এই ছন্দের কাছে ব্রাজিল কোনোভাবেই তারা মাঠে যে খেলছে বা তারা যে ব্রাজিলের মতন বড় একটা দলের প্রতিনিধিত্ব করছে এটা কোনোভাবেই বোঝা যায়নি। মনে হয়েছে যেন পাড়ার কোনো ফুটবল টিম তারা আজকে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নেমেছে। অথচ খেলা শুরুর পূর্বে রাফিনিয়া কতটা না আত্মবিশ্বাসের সাথে বলল যে তারা এবার আর্জেন্টিনাকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা মাঠ ছাড়বে। কিন্তু শেষমেশ আর্জেন্টিনার এই সি টিমের কাছেই তারা পরাজিত হলো। আসলে তারা কি আর্জেন্টিনার এই খেলোয়াড়দের দক্ষতার কাছে পরাজিত হয়েছে বেশি, কোচ স্ক্যালোনির টেকনিক, কৌশল এবং দূরদর্শিতার কাছে পরাজিত হয়েছে? মূলত বিশ্ব ক্রিকেট যারা দেখে তারা মূল দলের বিষয়টি অনেকেই হয়তো এটা জানেন বা আবার অনেকেই জানেন না। বিশেষ করে কোনো একটা ঘরোয়া খেলা বা কোনো একটা ফ্রেন্ডলি ম্যাচ, এমনকি কোনো একটা প্রতিযোগিতামূলক ম্যাচগুলো ছাড়া আপনি অনেক ক্ষেত্রেই কোচ হিসেবে আপনার টিম যারা সদস্য রয়েছে, টিম মেম্বার যারা রয়েছে, তাদেরকে আপনি হাতের কাছে পাবেন না। এমনই একটা পরিস্থিতি স্ক্যালোনির ক্ষেত্রেও তৈরি হয়। স্ক্যালোনি মূলত মেসির সতীর্থ, অর্থাৎ একই সাথে মেসির সমসাময়িক দলের খেলোয়াড় ছিলেন এই স্ক্যালোনি। এত অল্প বয়সে তিনি আর্জেন্টিনার হাল ধরেছে এবং আর্জেন্টিনার টিমটাকে তিনি যেভাবে বোঝেন এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে যেভাবে তিনি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন, একটা ভালো একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করেন, সেটা সত্যি অতুলনীয়। তিনি এই যে ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করার মাধ্যমে বিশেষ করে আর্জেন্টিনাকে একটা পূর্ণ সাপোর্ট দিয়ে এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের ভিতরে সেরা যে দক্ষতাটা রয়েছে সেই দক্ষতা বের করে নিয়ে আসে, এটা সত্যি বিশ্বের অন্য কোনো কোচের ভিতরে আপনি পাবেন না। স্ক্যালোনি এদিক থেকে অতুলনীয়, কেননা স্ক্যালোনি যাদেরকে নিয়ে তার টিম সাজানো, তাদের বেশিরভাগ খেলোয়াড়ই তারা ইউরোপিয়ান ফুটবল টিমের সাথে খেলে বা বিভিন্ন ক্লাবে খেলে। তো মূল কথা হচ্ছে যে স্ক্যালোনি এদেরকে সবসময় না পেয়েও তাই যতটুকু তিনি অল্প সময় পান প্রস্তুতি নেওয়ার, সেই অল্প সময়ের ভিতরে তিনি খেলোয়াড়দের ভিতর থেকে সেরা দক্ষতাটা বের করে নিয়ে আসতে সক্ষম এবং তাদের সাথে তিনি মিশে তাদের সাথে আরও কৌশল কিছু অ্যাড করার মাধ্যমে তাদের মেন্টালিটিকে এমন একটা স্ট্রং লেভেলে নিয়ে যায় যেখানে তারা যে সি লেভেলের প্লেয়ার বা তারা যে বর্তমানে বি লেভেলে বা ডি লেভেলের খেলোয়াড়, এটা কোনোভাবে বোঝার উপায় নেই। আপনি যখনই তাদের খেলা দেখবেন তখনই আপনি মনে করবেন যারা নিশ্চয়ই আর্জেন্টিনার এ ক্যাটাগরির খেলোয়াড়, অর্থাৎ প্রথম সারির খেলোয়াড়রা হয়তো মাঠে নেমেছে। এমনইভাবে এমন দক্ষতা কৌশলের মাধ্যমেই এবারও কোচ স্ক্যালোনি উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে যে জয়টা তুলে নিল, এটা সত্যি অতুলনীয় এবং সত্যি প্রশংসার দাবিদার।
যারা খেলাটি শেষ পর্যন্ত দেখেছিল তারা সকলেই জানে যে ব্রাজিলের আরও বেশি গোলের ব্যবধানে পরাজিত হওয়ার কথা ছিল, এবং এখানে ব্রাজিল যে একটি গোল দিতে পেরেছে এটাও একটা ইনসিডেন্ট হিসেবে মনে করা হচ্ছে। আর এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ব্রাজিলকে বিধ্বস্ত করে ব্রাজিলকে কাঁদিয়ে সর্বপ্রথম দক্ষিণ আমেরিকার কোনো দেশ হিসেবে তারা 2026 সালের বিশ্বকাপে কোয়ালিফাই করলো। ব্রাজিলের সামনে এখনও 4টা ম্যাচ আছে। এই 4টা ম্যাচের ভিতরে ব্রাজিলকে এখনও 2টা ম্যাচ অন্তত জিততে হবে। যদি তারা এই 2টা ম্যাচে জিততে পারে তাহলে তারাও বিশ্বকাপে খেলতে পারবে। তবে এই 2টা ম্যাচে তাদের অবশ্যই জেতা লাগবে, নতুবা পরবর্তী বিশ্বকাপ হয়তো ব্রাজিলকে ছাড়াই হবে। এটা কিন্তু একটা বড় একটা অঘটন হবে, কেননা বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশিবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এই ব্রাজিল। আর সেই টিমই যদি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারে তাহলে ব্রাজিলের যতটা ফ্যান ফলোয়ার রয়েছে সারা বিশ্বব্যাপী তারা সকলেই হতাশ হবে এবং মর্মাহত হবে।